আচ্ছা, শরীর সুস্থ রাখার জন্য যদি এরকম একটা খাবার হয় তাহলে তো মন্দ হয় না বলুন। তাই সয়াবিন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে, একদমই মজাদার, খুবই লোভনীয় একটা রেসিপি। আর এটা কিন্তু খেলে শরীরের জন্য খুবই ভালো, হার্টের জন্যও ভালো। তা আমি কিভাবে রান্না করলাম সেটা আমি দেখে নিই। তা আমি এখানে পানি বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম লবণ। হাফ চা চামচের মতো লবণ দিয়ে পানিটাকে ভালোভাবে বলক নিয়ে এসেছি। ভালোভাবে বলক আসার পরে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এক বাটি সয়াবিন দিয়েছি। এখানে কিন্তু 20 টাকার সয়াবিন আছে। আর 20 টাকার সয়াবিন দিয়ে কিন্তু পুরো পরিবার কিন্তু খেতে পারবো। তা এইটা দেখুন আমি ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে কিন্তু আমি এভাবেই রেখে দিব 5 মিনিটের মতো। এখানে একটা বাটিতে আমি টক দই নিয়েছি, নিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। দিয়ে আমি ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটার সঙ্গে আর একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে কিন্তু একটু পানি পানি করে রেখে দিব। এখানে আপনারা বাটা মশলাটাও অ্যাড করতে পারেন, কিন্তু বাটা মশলাটা আমি এখানে অ্যাড করব না, আমি পরে অ্যাড করব আর কি। আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আমি কি কি দিয়েছি ধাপে ধাপে কিন্তু সেটা দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর যদি পোড়াটা জুড়ে না থাকেন তাহলে তো বুঝতে পারবেন না এটাতে কি দিয়ে আমি রান্না করেছি আর খেতে যে এতটা মজা হয়েছিল। তা দেখুন আমি কিন্তু পানি দিয়ে ভালোভাবে কিন্তু আবারও মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিয়ে কিন্তু এখানে যে আমি সয়াবিনটা নিয়ে নিয়েছি, আর সয়াবিনটা কিন্তু পানিটা ভালোভাবে চিপড়িয়ে সয়াবিনটা নিয়ে নিয়েছি, আর পানিটাকে ভালোভাবে চিপড়িয়ে নিতে হবে। তো এখানে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। তা আমি 3টা ডিম ভেঙে দিচ্ছি এখানে। আর 3টা ডিম ভেঙে দিয়ে কিন্তু এখানে আরও কিছু মশলা অ্যাড করব। তাই মশলাটা অ্যাড করে তারপর আবার ম্যারিনেট করে রাখতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ। দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু মেখে নেব। আর মেখে নিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো আর কি রেখেছিলাম। মানে আমি এর ভিতরে অন্য অন্য যে কাজ করেছিলাম তার জন্য কিন্তু এটা ম্যারিনেট করে রাখা হয়েছিল। তা সেটা যতক্ষণ লাগবে না ততক্ষণ পর্যন্ত, মানে 10-15 মিনিট রাখলেও হবে। তো ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। তা কিন্তু দেখুন ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি, আমি সাইডে রেখে দিব। আর এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজ 2টা আমি ভালোভাবে কুচি করে নিব। পেঁয়াজ 2টাকে ভালোভাবে কুচি করে নিতে হবে। আর আপনারা বটি দিয়েও কুচি করে নিতে পারেন। তাই আমি বেশি ছোট করছি না, একটু বড় বড় করেই কুচি করে নিচ্ছি। খাবারটা আমরা অনেকেই কিন্তু খেতে চাই না বা অনেকে খায় না, অনেকে খেতে পছন্দ করে না। এই খাবারটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, হার্টের জন্য অনেক ভালো এই খাবারটা। আপনার পেটটাও ভরা রাখবে, ক্ষুধাও কিন্তু কম লাগবে এই খাবারটা খেলে। আর ক্যালসিয়াম আর খনিজ উপাদানও কিন্তু থাকে এটার ভিতরে, অনেক উপকারী একটা খাবার। ভিটামিন ও মিনারেল আছে, ক্যালসিয়ামও কিন্তু অনেক বেশি থাকে এটাতে। যারা মাছ মাংস খেতে চায় না তাদের জন্য কিন্তু খুবই একটা কার্যকরী একটা রেসিপি এটা। এটা খেলে শরীরের পেশি ও গঠনে সাহায্য করে। যারা মাছ মাংস কম খায় তাদের জন্য কিন্তু অনেক ভালো এই খাবারটা। অবশ্যই ট্রাই করতে পারেন। অনেক ধরনেরভাবে কিন্তু এটা খাওয়া যায়, যেমন ধরেন আপনারা এটা ভেজেও খেতে পারবেন, এটা দিয়ে কিন্তু আপনারা মোমো বানিয়েও খেতে পারবেন, এটা দিয়ে কিন্তু আপনারা রেসিপি করেও খেতে পারবেন। এটা দিয়ে কিন্তু অনেক ধরনের খাবার খাওয়া যায়, সবজি দিয়েও খাওয়া যায়, এটা দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়া যায়, পোলাও রান্না করে খাওয়া যায়, অনেক ধরনের আপনারা খেতে পারবেন। কিন্তু এভাবে কিন্তু আমার কাছে ভালো লাগে, তার জন্য এভাবে আমি কিন্তু রান্না করছি ডিম দিয়ে। আর ডিম দিয়ে রান্না করে কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি। আপনারা অনেকভাবে বলে দিলাম, যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা খেতে পারবেন। তা আমি আলুটাকেও কিন্তু কেটে নিলাম, আর পেঁয়াজটাকে কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর আলুটাকেও দেখুন আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আপনারা একটু বড় করেও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, আলুগুলো সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে, একটা বাটিতে কিন্তু উঠিয়ে নিচ্ছি আমি। আর এই আলুটা কিন্তু আমি ধুয়ে নিব সুন্দরভাবে, আলুটাকে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু আলুতে কষ আছে। আর এই কষটার জন্য কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, এটা একদমই অপশনাল। এই ডিম 2টা কিন্তু আমি এমনিই দিচ্ছি আর কি। যাই হোক, আমি ডিম 2টাকে সিদ্ধ করে তারপরে কেটে নিচ্ছি। আর এই কেটে নিয়ে কিন্তু এখানে আমি একটু হলুদ, সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে কিন্তু একটু ভেজে নিব।
আর আমি দুইটাই কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি 2 ভাগ করে নিয়েছি। একটা ডিম কিন্তু মানে 2টা ডিম 4 ভাগ হয়েছে। তা আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি কড়ার ভিতরে, তেলটা দিয়ে কিন্তু একটু ছড়িয়ে নিচ্ছি। আর ডিম দুইটাকে আমি যে হলুদ আর লবণ দিয়ে কিন্তু মেখে নিয়েছি। এখন কিন্তু আমি দিয়ে দিব তেলের ভিতরে, আর দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে একটু কম জালে ভেজে নিব। আর এখানে তেল বেশি দিলে কিন্তু আর ডিমটা ফেটে কিন্তু গায়ে তেল ছিটে আসবে, তার জন্য কিন্তু ডিম ভাজার সময় অবশ্যই তেলটা কমিয়ে দিতে হবে। ডিম ভাজার সময় যত তেল কমিয়ে দিয়ে ভাজতে পারবেন ততই কিন্তু ভালো, নাহলে কিন্তু নিজের জন্যই খারাপ, ফেটে এসে গা মানে চেহারা ভস্কায় যাবে এই অবস্থা। তা যাই হোক, আমি সুন্দরভাবে কিন্তু ডিমটাকে এক সাইড ভেজে নিয়েছি, আর এক সাইডটা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি, ওই সাইডটা হালকা একটু ভেজে নিব। তো এইভাবে ভেজে নিয়ে কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিব। এখন কিন্তু ভাজা আমার হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আলতো হাতে। তো এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের নাস্তার রেসিপি আছে। তো এখানে আমি কিন্তু ওই প্যানের ভিতরে আবারও আমি তেল দিয়ে দিলাম, বেশি করে তেল দিয়ে কিন্তু এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু আমি ভেজে নিব। আর লবণটাও কিন্তু কমিয়ে দিতে হবে, যেহেতু আমার মশলা বানানো আছে সেটাতে কিন্তু লবণ দেওয়া আছে, সেটা বুঝে শুনে কিন্তু লবণটা এখানে অ্যাড করতে হবে। তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে একটু মানে লাল লাল হলে তারপরে নামিয়ে রাখতে হবে। ভাজা হলে তো বুঝতেই পারবেন যে ভাজা হয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তা আমি একটু সামান্য ঢেকে রাখলাম, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভাজা কিন্তু আমার অনেকটা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিব, আর তেলটাকে ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। আমি আলুগুলো সব উঠিয়ে নিব এখন। আমি কিন্তু সুন্দরভাবে আলুগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সিদ্ধও হয়ে গিয়েছে সুন্দরভাবে আলুটা। সবগুলো কিন্তু আমার উঠানো হয়ে গিয়েছে। এখন এই সেম তেলের ভিতরেই কিন্তু আমি সেই সয়াবিনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর লবণটা যেন ভালোভাবে হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। লবণ যদি ভালোভাবে না ঢুকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা আমি সয়াবিনটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিব। খুব সুন্দর একটা কালার আসবে যখন, আর একদম একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু আমি এই যে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তা আমি কিন্তু সবগুলো সয়াবিন উঠিয়ে নিচ্ছি, আর সবগুলো সয়াবিন উঠিয়ে নিয়ে কিন্তু এই প্যানের ভিতরেই আমি রান্নাটা কমপ্লিট করব। এখানে কিন্তু আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে কিন্তু আমি যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি, আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, মানে 3টা দিয়েছি আর কি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর লবঙ্গটা তেলের ভিতর দিলে কিন্তু ফেটে গায়ে আসে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তা দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিব। খুব সুন্দর একটা কালার চলে আসলে এখানে কিন্তু বাটা মশলা দিয়ে দিব। এখানে আপনারা টমেটো কুচিও দিতে পারেন, দিয়ে কিন্তু টমেটো দিয়ে আপনারা রান্না করতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। কিন্তু আমার হাতের কাছে টমেটো ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তা যাই হোক, সুন্দরভাবে কিন্তু মশলাটাকে একটু তেলের ভিতর ভেজে নিচ্ছি। এই তো 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। ভেজে নিয়ে কিন্তু এখন আমি দিয়ে দিলাম যে মশলাটা মানে মিশিয়ে রেখেছিলাম আর কি, পানি দিয়ে টক দই দিয়ে সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তা খুব সুন্দরভাবে কিন্তু এই পানিটা শুকিয়ে যাবে, তখন কিন্তু মশলাটা কষানো হবে, বুঝতে হবে। এরপরে কিন্তু আমি আরও একটু পানি দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। আর এখানে কিন্তু ওই বাটিটা ধুয়ে কিন্তু আমি আরেকটু পানি দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে কিন্তু আবার আমি মশলাটা কষিয়ে নিব। আর এইভাবে যদি মশলা কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা হবে। যে কোনো তরকারি, শুধু সয়াবিন না, যে কোনো তরকারি কিন্তু আপনারা যদি মশলাটা এইভাবে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে। তা এটাও কিন্তু দেখুন ভালোভাবে কিন্তু আমার মানে কষানো হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে, হালকা একটু পানি আছে। আর এই পানির ভিতরে কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দিব, যাতে সয়াবিনের ভিতরেও যাতে সুন্দরভাবে এই মশলাটা প্রবেশ করে, তার জন্য। তো সয়াবিনটা দেওয়ার পরে কিন্তু এখন আলু দিয়ে দিচ্ছি, আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সামান্য একটু বাটিটা ধুয়ে পানি দিব, দেখতেই পাচ্ছেন অল্প একটু পানি দিলাম, 1 টেবিল চামচের মতো। পানিটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু আবারও কষিয়ে নিব। আর এইভাবে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন রান্না করার, তাহলে খেতে ভালো লাগবে। আর লবণটা অবশ্যই চেক করে দেখবেন। তা যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু এভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে কিন্তু এখন আমি ঢেকে নিয়ে নেব। ঢেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত একদম শুকিয়ে না আসবে মশলাটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিব। সয়াবিনের সঙ্গে আলুর সঙ্গে যখন দেখব মশলাটা একদমই লেগে গিয়েছে, তখন কিন্তু বুঝতে হবে যে সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে। তাই আমি কিন্তু ঢেকে দিচ্ছি।
আর ঢেকে দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি আর কি, কষিয়ে নিচ্ছি। তা যাই হোক, দেখতেই পাচ্ছেন যে একদমই কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর নিচে কিন্তু হালকা একটু লেগে লেগে যাচ্ছে। আর জালটা কমিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে কিন্তু সামান্য একটু পানি দেওয়া হয়েছে। তা ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি রান্নার পানি দিয়ে দিব। আর রান্নার পানিটা দেওয়ার জন্য কিন্তু এখানে আমি 2.5 কাপ পানি দিব। 2.5 কাপ পানি দিলে খুব সুন্দরভাবে হবে, যেহেতু আমার সয়াবিনগুলো অনেক বেশি, তার জন্য কিন্তু আর সামান্য একটু ঝোল রাখবো। আপনারা কিন্তু একদম শুকনো শুকনোও করতে পারবেন। তা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন কিন্তু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু ঢেকে দিব। আর কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর রান্না করার পরে যখন চুলাটা অফ করে দিব তখন কিন্তু কালারটা আরও বেশি ভালো আসবে। তো মোট 2.5 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন আমি ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন, এই যে এখন আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিন্তু রান্না করে নিব। আর দেখতেই পাচ্ছেন দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। ঝালটা আপনারা বেশি দিতে পারেন, আমি ঝালটা কিন্তু কমিয়ে দিয়েছি। আর যদি এখানে বাটা মরিচটা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। আমার ঘরে বাটা মরিচ ছিল, তারপরে আমি কিন্তু দিইনি, আমি শুকনো মরিচ দিয়ে শর্টকাটে রান্না করে নিয়েছি। তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু লবণটা কম আছে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিন্তু আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো এইভাবে কিন্তু ঢেকে রান্না করে নিতে হবে। তো দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে কি জিরার গুঁড়াটা অ্যাড করব। জিরার গুঁড়াটা আমি ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে কিন্তু একটু মানে জিরাটা গুঁড়া করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে জিরার গুঁড়াটা ভেজে তারপরে গুঁড়া করে দিতে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, ভালো একটা টেস্ট পাবেন আর কি। যদি ঘরে থাকে সেটা দিলেও হবে, কিন্তু সঙ্গে সঙ্গে যদি ভেজে দেওয়া হয় সেটার কিন্তু স্বাদটা বেশি ভালো আসে। এখন যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ডিমটার উপরে একটু যাতে ঝোলটা লাগে তার জন্য কিন্তু গ্রেভিটা লাগিয়ে দিয়ে এখন কিন্তু ঢেকে আমি চুলাটা অফ করে দিব। এরপরে কিন্তু আমি আর রান্না করব না, এখনই কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি, যেহেতু জিরার গুঁড়াটা দেওয়া হয়েছে। চুলাটা অফ করে না দিলে কিন্তু জিরার যে ঘ্রাণটা সেটা কিন্তু থাকবে না। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর একদম ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর কালার চলে আসবে। এখনও কিন্তু ঠান্ডা হয়নি, অনেকটাই গরম আছে, দেখতেই পাচ্ছেন। আমি গ্রেভিটা কিন্তু একটু পাতলা রেখেছি, আপনারা কিন্তু ঘন করতে পারেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।